আজকের বাংলা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের সাথে জেনারেল আব্দুর রশিদ যোগ দিয়েছেন। আমি তার কাছে প্রথমে জানতে চাই, আপা আমি আপনার কাছে একটু পরে আসি। আমি তার কাছে জানতে চাইবো যে 3 সিটি নির্বাচনের আগে পরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কিছু প্রভাবশালী দেশের প্রতিনিধিদের কার্যক্রম ও মন্তব্য আমরা শুনছি, দেখছি। আপনি কি মনে করছেন কূটনৈতিক পর্যায়ে সরকার এক ধরনের চাপে আছে কিনা? এটি সুষ্ঠু ভালো তদন্ত দাবি করছে দেশগুলো এবং সরকার থেকে বলা হচ্ছে যে বিদেশি চাপে আসলে নতি স্বীকার করা হবে না। সেটি তো একটি বিষয়। যখন হচ্ছে আমরা তো আর বিশ্বের বাইরে কেউ না, আমরা বিশ্বের ভেতরেই একটা কাজ করি। তো যখন আপনার বন্ধুরা বলবে যে এই জিনিসটা একটি প্রসঙ্গ, তখন সেটি যতই চাপ অনুভব করেন আর নাই করেন, এটি একটি চাপ হিসাবে সবসময় গণনা করা যায়। আর তারা যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যের সাথে হয়তো সরকারের অনেকে, আমরা অনেকেই হয়তো একমত নই। সেটি হচ্ছে যে বিদেশের যে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় যে মন্তব্য করার আগে আমি মনে করি যে তথ্যগুলো তাদের কাছে যায়, সে তথ্যগুলোর বিশ্লেষণ হবার পরে, তার সত্যতা নিরূপণ করার পরে, তার গুরুত্ব কতটুকু সেটিকে যাচাই করার পরে মন্তব্য করা উচিত। আমি যেটা দেখেছি সেটি হলো যে নির্বাচন চলছিল, সকালবেলায় আপনারা যারা দেখাচ্ছিলেন আমরা দেখছিলাম, বেশ প্রতিটা বুথই আমরা শান্তশিষ্ট দেখলাম। এক সময় দেখলাম যে বিএনপি বর্জন করলো, তার সাথে সাথেই হয়তো একজন রাষ্ট্রদূতের প্রতিটি বুথ শান্তশিষ্ট দেখলেন। আপনি কি টিভি বা অনলাইন মিডিয়াগুলিতে আমাদের এরকম রিপোর্ট দেখেন যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, সকালেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আপত্তি জানাচ্ছেন, তিনি নির্বাচন শুরু করতে পারছেন না কয়েকটি কেন্দ্রে, একাধিক কেন্দ্রে এরকম খবর তো ছিল। মানে আমি যেটা বিবেচনায় নিয়েছি সেটি হচ্ছে যে অনেক চ্যানেল দেখাচ্ছে জি আপনার বাংলাদেশের ভোটের ব্যাপারে, যেটি আমরা দেখেছি কোনো ভোটকেই আমরা দেখিনি যে 100% যেটা আদর্শ কোনো গন্ডগোল হয়নি এরকম ভোট আমি দেখিনি। আমার ব্যক্তিগতভাবে আমার 3টা জাতীয় ইলেকশন করার বিভিন্ন এতে অভিজ্ঞতা আছে। তো সেখানে এই যে গন্ডগোল, কোনো বুথ ক্যাপচার, তারপর যেখানে যাদের কর্মী বাহিনী বেশি সেখানে তাদের চাপ বেশি, এবং এটি নিয়ন্ত্রণ করতেই তো সবসময় নিরাপত্তা বাহিনীরা হিমশিম খেয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমরা সংখ্যা দেখতে চেয়েছিলাম কত সংখ্যায় হচ্ছে। যদি সেই সংখ্যার গণনা করা হয় তাহলে পরবর্তীতে আমরা দেখলাম যে কেউ বলে 66, কেউ বলে। তার মানে আপনি বলতেছেন সেটি আসলে ঢাকা 2 সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মিলে 29টি কেন্দ্র, তার মধ্যে একটি সামান্য ঘটনা। পীর হাবিব ভাইকে এরকম বলবেন যে আসলে আমরা সকাল থেকে যে নির্বাচন দেখছি বিএনপি বর্জনের আগে। দেখেন, টকশোতে অনেকদিন পরে আসি না, আসলে টকশোতে গিয়া একটা বড় চাকরি হারিয়েছি। আওয়ামী লীগের নেতা যে উদার, যার সাথে আমার বেডরুম পর্যন্ত যাওয়ার সম্পর্ক ছিল, তুফাইল আহমেদের মতো নেতা 2টা শব্দ বলে চাকরি হারিয়েছি। যদিও বিশ্বাস করি না যে তার কারণে হয়েছে, সবাই বললেও কিন্তু আমি তো মানুষের বাইরে না, আমার তো চোখ আছে, চোখ খোলা, আমার তো হাত বাঁধা নাই, আমি দেখতে পারবো না কেন? আমি তো এখনো সচল, আমি তো হাঁটতে পারি, আমি মুভ করতে পারি। আমরা তো মুভ করেছি, আমরা তো টিভি দেখেছি, প্রেসিডেন্ট ছাপ্পড় মেরেছে, প্রিজাইডিং অফিসার ছাপ্পড় মারছে, এজেন্টরা ছাপ্পড় মারছে সরকারি দলের। ভাবলাম আমি এজেন্ট দিতে পারে না এই বিএনপি, একটা অসহায় দল, সে শক্তি ক্ষয় করে এসেছিল। এটা তো ঠিক, বিএনপি একটা হটকারী রাজনীতিতে গিয়া, হটকারী কর্মসূচি নকশালবাড়ি স্টাইলের একটা রাজনীতি গিয়া তার সমস্ত শক্তি ক্ষয় করে এই নির্বাচনে সে পলিটিক্সে প্রত্যাবর্তন করেছে সে। কিন্তু এটা তো ঠিক যে খাদিজের গাড়ি বহরে হামলা হয়েছে, সেই গাড়ি বলে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই, এইটা সত্য, তাদেরকে আটক করা হয় নাই। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্য সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয়েছে যে এটি আসলে হামলা না, এটি একটি মারামারি। চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স আসলে গুলি করেছিল পর্যন্ত 3 দিন টানা 3 দিনের ঘটনা ঘটেছে। আমি বুঝলাম যে বাংলা মুঠোটা না হয় আপনি বলেছেন এটা। প্রথম দিনের উত্তরটা আমি দেখছিলাম, মানে আমি তখন লাইভে ছিলাম, আমি দেখছিলাম যে ওটি আসলে কালো পতাকা প্রদর্শন ছিল বেগম জিয়ার পক্ষে, এবং সেই সময় বেগম জিয়ার যে যারা আশেপাশে যারা ছিলেন তারা আসলে খুব হুমকি ধামকি ধমক এরকম দিচ্ছিলেন। সেই সময় দেবেই তার সাথে থাকলে সিকিউরিটি কেন তাহলে? সিকিউরিটি মানে কালো পতাকা তো পড়ছে, এসে গাড়িতে পড়েছে, গাড়িতে দেখা গেছে, এটা ছবি ছাপা হয়েছে। তারপর এটা কেন করা হবে? এটা তো ভালো না, এটা তো ভালো লক্ষণ না। ক্ষমতা চিরস্থায়ী না, মানুষই চিরস্থায়ী না, ক্ষমতা তো আরো চিরস্থায়ী না। এখন আমি আপনাকে বলি যে যেটা বলছেন যে এই যে পশ্চিমাদের একটা চাপে সরকার আছে, এই চাপের কারণেই সরকার বলছে কোন চাপ সরকার মানে না। সরকার যখন বলে যে আমরা কোন চাপকে মানব না, স্বীকার করবো না, তখনই বোঝা যায় যে চাপ আছে।
যখন এস্টিমেট বক্তব্য আসে মিডিয়ায় তখনই বোঝা যায় চাপটা কি ধরনের আছে, চাপের শক্তিটা কতটুকু। কিন্তু এটা বলতে পারে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমি এটা মানবো না। পশ্চিমবঙ্গে একটা পুরসভার বুথে 8 জন সহিংসতায় মারা গেছে, মমতা বাহিনী কেন্দ্র দখল, তৃণমূল ছাপ্পা ভোট। সেখানে একজন সাবেক স্পিকার, যেটা মনে করেন কংগ্রেস জোটের সময় প্রথম যে ইয়ে ছিলেন, তিনি বলেছেন যে ভারতকে, পশ্চিমবঙ্গের মানুষকে আবার মুক্ত করতে হলে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম করতে হবে, মমতার হাত থেকে মুক্ত করতে হলে। আরেকজন চিফ জাস্টিস তিনি রাস্তায় নেমেছেন, বলেছেন শান্তির জন্য। এরকম পরিস্থিতি ওখানে। তো সেখানে ভারতকে তো যুক্তরাষ্ট্র বলার সাহস পায় না, কারণ সেখানে তার শক্তিটা অন্য জায়গায়। আর আমাদের দেশে কি করেছি আমরা, বলেছি সাহায্য দিবা না। বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে বলেছেন আমাদের তো আর সাহায্য এরশাদের পরে কি হয়েছে, আমরা মধ্যাহ্ন বুঝ নৈশভোজ খাওয়ায় এক সরকারের বিরুদ্ধে আরেক বিরোধী দল, যখন যারা বিরোধী দল তারা এই কালচারটা করেছেন। এই কালচারটা করে আমাদের যে বলেন যে স্বাধীন সার্বভৌম, এই মেরুদণ্ডটা দুর্বল করে দিয়েছে। আমরা এই বিষয়ে 1 মিনিট যদি জেনারেল রশিদ আপনাকে শুনি, তারপর আমরা আপনার কাছে যেতে চাই। আমাদের মেরুদণ্ড কি সত্যি এখন অনেক দুর্বল হয়ে গেছে? যে আমাদের মেরুদণ্ড দুর্বল হয়েছে আমি বলবো না, আমি বলবো যদি আমি আগের বিবেচনায় নিই অনেক সবল হয়েছে। অনেক সবল হয়েছে কেন সেটা আমি বলতে চাচ্ছি যে আগে হচ্ছে আমাদের দেশ, যেটা আপনি বললেন যে আমাদের এটা দাতা নির্ভর দেশ ছিল। তো সেখানে আমরা জানি যে আগে PL 480-তে যদি গম না আসতো বাংলাদেশে দুর্ভিক্ষ হইতো। তো সেক্ষেত্রে বাংলাদেশের এখন দাতা নির্ভরতা কমার ফলে বাংলাদেশ অনেক শক্তভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে, এবং এই যে আমি যে চাপের কথা বলা হচ্ছে, চাপের মধ্যে তো সে দাঁড়িয়ে আছে। তো সেটিকে আমি ওইভাবেই দেখি। যে আরেকটি হলো যে আমাদের মতো উন্নয়নশীল দেশের আমি কোনো কিছুই আদর্শ পাই না। উন্নয়নশীল দেশের সবকিছুর ভেতরেই অনেক যুদ্ধ চলে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটি শান্তিপূর্ণ পরিবেশের দিকে যেতে হলে এটি আমি হঠাৎ করে পাবো না, এটাকে ধীরে ধীরে চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। প্রফেসর আমেনা মহসিন, আমি আপনার কাছে বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে জামায়াত বিষয়ে যে শক্তিশালী রাষ্ট্রগুলোর অবস্থান সম্পর্কে, বা এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট, তাদের অবস্থানটা আপনি কিভাবে দেখেন? তারা আসলে জামায়াতের সাথে রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে তাদের একটা অবস্থান চলে যাচ্ছে জামায়াতের। হ্যাঁ, দেখুন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারা কি চাচ্ছে আমাদের থেকে। যেটা রশিদ ভাই বলার চেষ্টা করছিলেন সে জায়গাটায় আমি যাই, যে উনি বলছিলেন যে উনি হয়তো একভাবে ব্যাখ্যা করেছেন, আমি অন্যভাবে ব্যাখ্যা করব যে হ্যাঁ, আমাদের পজিশনটা আগের চেয়ে অনেক স্ট্রং। এই স্ট্রং পজিশনের কারণে ধরেন আমি আইডেন্টিফাই করব, একটা হলো যে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনটা একটা বিরাট ফ্যাক্টর। আমরা মুসলিম প্রধান দেশ, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ ওই যে জঙ্গিবাদের যে একটা ভয় থাকে ওদের, পশ্চিমা বিশ্বের মাথায় কিন্তু এই ভয়টা সবসময় আছে। এবং আমরা কিন্তু মুসলিম প্রধান দেশ, এবং এটাও যেটা উনিও বলছিলেন কিছুক্ষণ আগে, যে আমাদের দেশ কিন্তু আবার আমাদের কালচারটা প্রচন্ডভাবে সেকুলার। তো এইটা কিন্তু আমাদের একটা বিরাট অ্যাসেট হিসাবে আমি দেখব। তারপরে ধরেন আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসেও কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। পলিটিক্যালি কিন্তু আমি এটা বারবার বলি যে পলিটিক্যালি আমরা অনেক পিছিয়ে যাই, কিন্তু আমাদের সমাজ, আমাদের জনগণ আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমাদের ব্যর্থতাটা, মেজর লিমিটেশনটা হলো যে পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে যে অনৈক্য। আপনি যে কথাটা বললেন যে মানে কেন তারা এই পজিশনটা নিচ্ছে, এই পজিশনটা নিচ্ছে কারণ একটা বিরাট ফ্যাক্টর হলো যে আমরা যে 3 মাসে যে ভয়াবহ যে রাজনীতি দেখেছি, রাজনীতির যে এত একটা হিউম্যানাইজ ফেসড আমরা দেখেছি। এখন সেটা অন্য তর্ক, এটা নিয়ে ধরুন আমরা তর্ক করতে পারি যে কোনটা কে করেছে, সেটা একটা তর্কের জায়গা থেকে যায়। কারণ প্লিজ খালিদ আমাকে শেষ করতে দিন। কিন্তু ঘটনাটা ঘটেছে এবং এটা প্রেক্ষিত তৈরি করেছে বিএনপি, সেটাও আমাকে মেনে নিতে হবে। এই যে ঘটনা ঘটেছে এটার পিছনে, এবং ধরেন অভিজিৎ রয়, সেটা একটা বড় ফ্যাক্টর এসে যাচ্ছে। কিন্তু এই যে বাংলাদেশ যে ক্রমেই একটা জায়গা হয়ে যাচ্ছে যেখানে আপনি মানে টলারেন্স, পলিটিক্যাল টলারেন্স বা ইনক্লুসিভনেসটা আসছে না, সেটাও তারা লক্ষ্য করছে। এবং তারা চাচ্ছে বাংলাদেশে যেন একটা সুস্থ, যেটা আমরা বলি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক। এই যে সুস্থ গণতান্ত্রিক ধারা, আমি প্রথমেই বলেছি জঙ্গিবাদের একটা ভয় তাদের মাথায় আছে। ধারাটা প্রতিষ্ঠিত না হওয়ার পেছনে একটা কারণ হিসেবে তারা দেখছে যে বিএনপির সাথে যে জামাতের আমার মনে হয় আপার বিশ্লেষণ অতি চমৎকার। আমি এই বিষয়ে জেনারেল রশিদ আপনার মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি যে জামায়াতের সাথে জঙ্গি ঘনিষ্ঠতার বিষয়টি কি এখন আন্তর্জাতিকভাবে একদম প্রতিষ্ঠিত সত্য, নাকি এইটা নিয়ে আসলে কারো মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব রয়েছে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।